হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে থেকে আমি তোমাদের ক্লাস 12-এর ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সে রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে আমি শুরু করছি আলোচনা। প্রথম আজকে যে টপিকটা আলোচনা করব, চ্যাপ্টারের নাম ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের চৌম্বক ধর্ম। তো এই পদার্থের চৌম্বক ধর্ম যে চ্যাপ্টারটি রয়েছে, সে চ্যাপ্টারটি তোমাদের ভালো করে বুঝতে গেলে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে, সেই চ্যাপ্টারটা সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা প্রয়োজন। তো সেই কারণে আমি প্রথমে তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত কিছু বিষয় আলোচনা করব, যাতে করে আমরা প্রিভিয়াস বিষয়গুলোর সাথে একটু সংযোগ স্থাপন করতে পারি। তো দেখো, প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাকচুয়ালি তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি না। তড়িৎ দ্বিমেরুটা হচ্ছে যে, দেখো আমি তোমাদেরকে এখানে একটা ছবি আঁকছি, যে মনে করো যে এখানে একটা কিছু পরিমাণ আধান রয়েছে, তার থেকে কিছু দূরত্বে একটা অপর আধান রয়েছে, ঠিক আছে। তো মনে করো এখানে আমি প্লাস কিউ পরিমাণ একটা আধান নিয়েছি, আর এইখানে মাইনাস কিউ পরিমাণ একটা আধান নিয়েছি। তো যদি এইরকম দেখা যায় যে দুটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী বিন্দু আধান একটি নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে রাখা হয়, তাহলে যে সংস্থাটি গঠিত হয় তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়, ঠিক আছে। তো মনে করো এখানে প্লাস কিউ এবং মাইনাস কিউ যে দুটি আধান নিয়েছি, সেই দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব আর। তাহলে আর দূরত্বে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান দুটি থেকে একটি সংস্থা গঠন করছে, সেই সংস্থাকেই আমরা তড়িৎ দ্বিমেরু বলব। এবার বিষয় হচ্ছে, এই তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক বলে একটা বিষয় রয়েছে। সেই দ্বিমেরু ভ্রামকটাকে না, দ্বিমেরু ভ্রামকটাকে সাধারণত আমরা পি দ্বারা প্রকাশ করি। ভেক্টর আকারে লিখলে পি এর মাথায় ভেক্টর। তাহলে পি সমান কী হয়, যে কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ আমাদের এখানে যে প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান দুটি রয়েছে, সে আধান দুটির মধ্যে যে কোনো একটি আধান কিউ নিলাম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে দ্বিমেরু ভ্রামক যেটা হয় সেটা হচ্ছে পি সমান কিউ ইন্টু আর, অর্থাৎ যে কোনো একটি আধান এবং আধান দুটির মধ্যের দূরত্ব, ঠিক আছে। এবার আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র। তো তোমরা নিশ্চয়ই একটা ছবি দেখে থাকবে, যে মনে করো যে এখানে একটা মাইনাস কিউ আধান নিয়েছো, এখান থেকে বেশ কিছু দূরে একটা প্লাস কিউ পরিমাণ আধান নিয়েছো। তাহলে এর অক্ষের ওপরে বেশ কিছুটা দূরত্বে কোনো একটা বিন্দু নিলাম, সে বিন্দুর নাম মনে করো পি। তাহলে এই পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র হয় তার রাশিমালা তোমরা মনে করে দেখো, যে যদি আমি ধরে নিই এই যে প্লাস কিউ এবং মাইনাস কিউ যে আধান দুটি রয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম মনে করো 12, এবং তাদের যেটা মিডল পয়েন্ট, সেই মিডল পয়েন্ট থেকে এক্স দূরত্বে পি বিন্দু অবস্থিত। তাহলে ওই পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র হবে, অর্থাৎ ই যেটা হবে, সেই ই এর রাশিমালা কী হয় না, ই এর যে রাশিমালা হয় ই সমান 1/4 এপসাইলন নট 2p বাই যে দূরত্ব রয়েছে এক্স তার বর্গ। এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্স মাচ গ্রেটার দ্যান আর হয়, ঠিক আছে। তাহলে দেখো এই যে রাশিমালাটা লিখলাম, রাশিমালাটা কি না, ই সমান 1/4 এপসাইলন নট 2p বাই এক্স কিউ, ঠিক আছে। এইটাই হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা, ঠিক আছে। এইখানে একটা জিনিস মনে রাখবে, যে এই যে আধান দুটো নিয়েছি বা এই যে তড়িৎ দ্বিমেরুটা নিয়েছি, আমরা ধরে নিয়েছি যে এই তড়িৎ দ্বিমেরুটা শূন্য মাধ্যমে অবস্থিত, সেই কারণে আমরা এপসাইলন নট এই টার্মটা নিয়েছি। তোমরা এটাও জানো যে এই এপসাইলন নট যেটা আছে, এপসাইলন নটের মান কত হয়, আর এপসাইলন নটের মান হয় 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এই মানটা তোমরা একটু মনে রাখবে, এটা আমাদের অনেক সময় কাজে লাগে, ঠিক আছে। তো চলো দেখি পরবর্তী টপিক কী বলছে। পরবর্তী যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। তো দেখো, একটা পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে
ই তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তার উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা কী হয় না, টর্ককে আমরা জানি সাধারণত টাও দ্বারা প্রকাশ করা হয়। এটা যেহেতু ভেক্টর রাশি তাই মাথার উপরে আমি একটা ভেক্টর সিম্বল দিলাম। তাহলে টাও সমান কী হয় না, টাও সমান হয় পি ক্রস ই। টাও সমান কী হয় পি ক্রস ই। এবার এখানে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, পি যেটা আছে সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ই যেটা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এটাকে তুমি যদি ক্রস প্রোডাক্ট করে লেখো তাহলে সেটাকে তুমি এভাবেও লিখতে পারো, পি ক্রস ই মানে কী হবে, ক্রস প্রোডাক্ট করলে পিই সাইন থিটা। ঠিক আছে, এভাবেও তোমরা লিখতে পারো, সমস্যার কিছু নেই। ওকে, তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝে গেলাম। এই বিষয়গুলো দেখবে যে তোমাদের তড়িৎ ক্ষেত্র যে অধ্যায়টি রয়েছে সে তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে এই বিষয়গুলো ডিটেলসে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট যে বিষয়টা আমরা বুঝবো সেটা হচ্ছে প্রবাহ লুপের অক্ষের ওপরে চৌম্বক ক্ষেত্র। দেখো আমরা এইখানে একটা স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা প্রবাহ লুপ নিয়েছি। সেই প্রবাহ লুপের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এই প্রবাহ লুপের কেন্দ্র থেকে, এই সেন্টার থেকে যদি এক্স দূরত্বে কোনো একটা বিন্দু আছে, যে বিন্দুর নাম মনে করো পি বিন্দু, তাহলে আমি যদি এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে সেটা দেখতে চাই, তাহলে দেখবে আমরা প্রথমত তড়িৎ ক্ষেত্র কত হয় তার রাশিমালা কিন্তু অলরেডি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছি। তো এখানে যেটা দেখব যে চৌম্বক ক্ষেত্র যেটা হয় তার রাশিমালাটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। তো দেখে নাও, তড়িৎ ক্ষেত্রের যে রাশিমালাটা হয় সেটা হচ্ছে বি সমান মিউ নট আই বাই 2 আর এর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। একদম সিমিলারিটি থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা রাশিমালাটা কি পেলাম, রাশিমালাটা পেলাম যে কোনো একটা প্রবাহ লুপের অক্ষের উপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা হচ্ছে বি সমান মিউ নট আই বাই 2 আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, এখানে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে মিউ নট যেটা আছে সেটাকে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, এর মান কত হয় না 4π ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার, এইচ মিটার ইনভার্স। ওকে, এইভাবে লেখা হয়। তো যাই, এবার একটা জিনিস শোনো, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। যে মনে করো এই লুপটার যে ব্যাসার্ধ রয়েছে, লুপটার ব্যাসার্ধ কি না, লুপটার ব্যাসার্ধ হলো আর। যদি এই রকম হয় যে আরটা যদি এক্সের থেকে অনেক অনেক ক্ষুদ্র হয়, মানে কি, মানে হচ্ছে এই যে লুপটার যে ব্যাসার্ধ রয়েছে সেই ব্যাসার্ধটা যদি এক্স যে দূরত্ব রয়েছে তার থেকে যদি অনেক অনেক ক্ষুদ্র হয়, তাহলে আমরা কি করতে পারি, একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করো। নিচের যে রাশিমালাটা আছে অর্থাৎ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেটা রয়েছে সেটাকে আমরা কীভাবে লিখতে পারি না, এখান থেকে আমি এক কাজ করলাম, এক্স স্কোয়ারটাকে কমন নিলাম। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কি থাকছে দেখো, এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ারের অংশ থেকে 1 থাকলো, আর এই আর স্কোয়ার যেটা আছে তার নিচে একটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ হবে। ঠিক আছে, এভাবে লেখা যেতে পারে। এবার বিষয় হচ্ছে দেখো, আমি প্রথমেই বলে দিচ্ছি যে এক্সের মানটা আর এর থেকে অনেক অনেক বেশি, তাহলে আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার যে টার্মটা রয়েছে তাহলে এই টার্মটা কী হবে, অ্যাপ্রক্সিমেটলি আমি বলতে পারি 0-র কাছাকাছি হবে। তাই সেই হিসাবে এই রাশিমালাটাকে আমি এক্স স্কোয়ারের সমান হিসেবে ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে এই 1 নম্বর যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে আমি কীভাবে লিখতে পারি, তাহলে ফ্রম 1 অর্থাৎ 1 নম্বর যে সমীকরণ আছে সেটাকে কি লিখতে পারি, দেখো বি সমান মিউ নট আই বাই 2, ওপরে আর স্কোয়ার ছিল আর স্কোয়ার থেকে গেল, নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এটাকে এক্সের কিউব লিখতে পারি। এবার কোশ্চেন হচ্ছে স্যার এক্সের কিউব কেন লিখলেন, কারণ এখানে তো স্যার এক্স স্কোয়ার পেলাম। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যে টার্মটা রয়েছে এর মাথার উপরে দেখো টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে এই এক্স স্কোয়ারের যে মাথার উপরে 2 আছে সেই 2 এর সাথে ওই 2 কাটা গেলে পড়ে থাকবে শুধু এক্স কিউব, তাই আমি এটাকে এক্স কিউব লিখতে পারি। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি আমি একটু চেঞ্জ করি তাহলে এইভাবে লেখা যাচ্ছে কিনা একটু দেখো, মিউ নট আই ডিভাইডেড বাই 2π
তাহলে নিচে যেহেতু পাই দিয়ে গুণ করলাম, তাহলে আমি উপরেও একটা পাই দিয়ে গুণ করবো, তাহলে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই থাকছে আমার কাছে এক্স কিউব। ওকে, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর স্কোয়ার মানে কি? পাই আর স্কোয়ার মানে হচ্ছে এই যে লুপটা যেটা নিয়েছে, এই যে বৃত্তাকার যে লুপটা আমরা পেয়েছি, সেই লুপের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। তাহলে ক্ষেত্রফলটাকে আমরা এ লিখতে পারি ডিভাইডেড বাই এক্স কিউব। দেখো এইভাবে লেখা যাচ্ছে কিনা দেখো। এবার এটাকে যদি আমি আরও একটু চেঞ্জ করতে চাই, তাহলে লিখতে পারি এরকম মিউ নট বাই এটাকে 2 পাইটাকে 4 পাই করে দিলাম। তাহলে 4 পাই যেহেতু করেছি, তার মানে নিশ্চয়ই 2 দিয়ে গুণ করেছি। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে ওপরেও গুণ হবে, তাহলে হবে 2IA ডিভাইডেড বাই এক্স কিউব। এরকমভাবে লেখা যাবে, নিশ্চয়ই লেখা যাবে তো। তাহলে এটাকেই যদি আমি দেখি, তাহলে এটাকেই যদি আমি ভেক্টর আকারে লিখি, তাহলে বি মাথার ওপর ভেক্টর সমান মিউ নট বাই 4 পাই 2IA যেটা আছে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম ডিভাইডেড বাই এক্স কিউব। বলো এইভাবে লেখা যাচ্ছে কিনা দেখো। অ্যাকচুয়ালি এইভাবে যে লিখলাম, এইভাবে লেখার পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। গুরুত্বপূর্ণ কারণটা কি একটু পরেই তোমরা দেখতে পাবে। গুরুত্বপূর্ণ কারণটা কি সেটা হচ্ছে, দেখো যে আমরা তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টারটা পড়েছি, সেই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে তুমি লক্ষ্য করে দেখো যে কোনো একটা লুপের থেকে এক্স দূরত্বে কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র যেটা আছে, সেটা বেসিক্যালি বলতে পারো যে একটা চুম্বকের মতো আচরণ করবে। ঠিক আছে, তাহলে একটা চুম্বকের ক্ষেত্রে যদি আমি দেখি, সেটাকে আমি কীভাবে লিখতে পারি না, ভি সমান মিউ নট বাই 4 পাই 2pm বাই এক্স কিউব। তার মানে বেসিক্যালি এই দুটো সমীকরণকে যদি কম্পেয়ার করি, তাহলে আমি এখান থেকে যেটা আমি বুঝতে পারছি, যেটা পিএম সমান হচ্ছে আই ইন্টু এ। এইটা হচ্ছে নতুন একটা টার্ম আমাদের কাছে কিন্তু আবির্ভাব হলো পিএম। এই পিএম জিনিসটা কি জেনে রাখো, পিএমটাকে বলা হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। পিএমটাকে কি বলা হয়, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে আমরা যেমন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পেয়েছিলাম, একই রকমভাবে নতুন একটা টার্ম পেলাম, তার নাম কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তোমরা বেসিক্যালি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাকে মনে রাখবে পিএম দ্বারা প্রকাশ করা হয়, আর পিএম সমান হয় আই ইন্টু এ। ব্যাস এইটুকু জিনিস আমাদের দরকার, আর কিছু দরকার নেই। ঠিক আছে, তাহলে এইটুকু আশা করি তোমাদের প্রত্যেকের মনে থাকবে। তো চলো নেক্সট কী বলছে। নেক্সট বলছে যে সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ লুপের উপর ক্রিয়াশীল টর্ক। তাহলে একটা জিনিস দেখো, যে আমরা যদি সুষম চৌম্বক ক্ষেত্রে এক পাকের একটা প্রবাহ লুপ রাখলে লুপটির উপর ক্রিয়াশীল যে টর্ক হবে, সে টর্কের রাশিমালা আমরা এইভাবে লিখতে পারি, টাউকে আমরা ভেক্টর আকারে লিখি। তাহলে অ্যাকচুয়ালি টর্ক যেমন তড়িৎ ক্ষেত্রে যদি দেখি, টর্কের রাশিমালা কী পেয়েছিলাম, টর্কের রাশিমালা পেয়েছিলাম পি ক্রস ই। একটু আগে লিখলাম, দেখো মনে করে দেখো, পি ক্রস ই। তাহলে যখন এটা চৌম্বক ক্ষেত্রে দেখব, তখন সেটা কী হবে, চৌম্বক ক্ষেত্রে এটা পি এর জায়গায় কী লিখব, পিএম, ক্রস ই এর জায়গায় কী লিখব, সেটা লিখব বি। তার মানে তড়িৎ ক্ষেত্রে টর্কের রাশিমালা হয় পি ক্রস ই, আর চৌম্বক ক্ষেত্রে যখন দেখব সেটা হবে পিএম ক্রস বি। এবার কথা হচ্ছে, এই পিএম এর রাশিমালাটা অলরেডি আমরা বের করলাম, তাহলে পিএম সমান কী হয় না স্যার, পিএম সমান আই এ হয়। তাহলে আই এ ক্রস বি, এটাই হচ্ছে টর্কের রাশিমালা। কথা ক্লিয়ার? তাহলে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো প্রবাহ লুপের উপর ক্রিয়াশীল যে টর্ক হবে, সেই টর্কের রাশিমালা কি পেলাম না, আই এ ক্রস বি। আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই। চলো নেক্সট এখানে কি বলছে দেখো, এখানে কিছু পয়েন্ট উল্লেখ করেছে, পয়েন্টগুলো একটু গুরুত্ব দিয়ে দেখো। বলেছে যে একটা প্রবাহ লুপ এবং একটা চৌম্বক দ্বিমেরু এবং তার দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, বিষয়টা হচ্ছে এরকম যে দেখো, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র, এই যে দুটো বিষয়, তারা কিন্তু পরস্পরের সাথে খুব গভীরভাবে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। কীরকম, তুমি চিন্তা করে দেখো যে এখানে যেমন কি বলছে দেখো, বলছে যে একটা স্থির তড়িৎ বিজ্ঞানে তড়িৎ ক্ষেত্র এর যা ভূমিকা, চৌম্বক বিজ্ঞানে চৌম্বক ক্ষেত্রের ঠিক তাই ভূমিকা। তার মানে কি বলতে চাইলো, তার মানে যেটা বলতে চাইলো
যে তড়িৎ ক্ষেত্র যে জিনিসটা, যেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, ই দ্বারা প্রকাশ করি, আর এই চৌম্বক ক্ষেত্র যে জিনিসটা, যেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, বি দ্বারা প্রকাশ করি। তো তড়িৎ ক্ষেত্র বিষয় নিয়ে যখন আলোচনা করব, সেখানে ই যে ভূমিকা পালন করবে চুম্বক ক্ষেত্রে, সেটা বি একই ভূমিকা পালন করে। একদম ঠিক দেখেছি। আবার দেখো, তড়িৎ বিজ্ঞানে 1/4πε0 রাশিটা যা ভূমিকা পালন করে, চুম্বক বিজ্ঞানে সেখানে μ0/4π একই ভূমিকা কিন্তু পালন করে। ওকে। আবার দেখো, স্থির তড়িৎ বিজ্ঞানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর যা ভূমিকা, চুম্বক বিজ্ঞানে প্রবাহ লুপের ক্ষেত্রে আই এর রাশিটির একই ভূমিকা। তার মানে আমি একটু আগেই তো দেখলাম যে তড়িৎ ক্ষেত্রে যদি দ্বিমেরু ভ্রামককে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে চৌম্বক ক্ষেত্রে সেটাকে আমরা পিএম লিখি, আর এই পিএম সমান তো অলরেডি আমরা বের করে দেখালাম আই এ হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? এখান থেকে আমি সিদ্ধান্তে আসতে পারি যে কোনো প্রবাহ লুপই হলো একটি চৌম্বক দ্বিমেরু। কি বললাম? যে কোনো একটা প্রবাহ লুপ, মনে করো যে এরকম একটা প্রবাহ লুপ আছে, তার মানে এর মধ্যে দিয়ে কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এই রকম কোনো একটা প্রবাহ লুপ যদি থাকে, তাহলে সে আসলে কি করে, সে আসলে একটা ম্যাগনেটিক প্রপার্টি শো করে। তাহলে কি বললাম? বলতে চাইলাম এটাই যে মনে করো কোনো একটা বদ্ধ পরিবাহী লুপ যদি থাকে, সেই পরিবাহী লুপের মধ্যে দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হবে, তখন কি হবে, ওই লুপের চারিদিকে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তার মানে কি, যে একটা বদ্ধ লুপ একটা চৌম্বকের মতো আচরণ করছে। বোঝা গেল বিষয়টা? এটাই বলতে চাইছে। যাই হোক, আশা করছি বুঝে গেছো। আচ্ছা, এখানে তোমাদেরকে চৌম্বক ভ্রামকের একক চেয়েছে। তাহলে চৌম্বক ভ্রামক যেটা, সেটা কি না, চৌম্বক ভ্রামককে তো আমরা একটু আগে দেখলাম পি এম দ্বারা প্রকাশ করছি। তাহলে পিএম এর রাশিমালা কি হয় না স্যার, পিএম এর রাশিমালা দেখলাম আমরা আই এ হয়। তাহলে আই এ যদি হয়, তাহলে এর ইউনিট কি হবে? তাহলে এর ইউনিট হবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। মনে থাকবে? পিএম এর একক কী হবে? অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। আশা করছি কোনো সমস্যা নেই। ওকে, ভেরি গুড, সুন্দর। চলো, এবার এইখানে কি বলতে চাইছে? এখানে বলছে একটা বৃত্তাকার পরিবাহী এবং চুম্বকের সাদৃশ্য। তার মানেটা কি? তার মানে হলো যে দেখো, এখানে একটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সমন্বিত একটা আমি চুম্বক নিয়েছি। তো আমরা কি জানি, চুম্বকের যেটা উত্তর মেরু হয়, সেই উত্তর মেরু থেকে এইভাবে কি হয়, বলরেখাগুলো এইভাবে বাইরে বেরোতে থাকে। তুমি দেখতে পাচ্ছ উত্তর মেরু থেকে বলরেখা বেরোচ্ছে। আচ্ছা, দক্ষিণ মেরুর বলরেখাটা একটু ভুল দেওয়া রয়েছে, একটু লক্ষ্য রাখো। যে দক্ষিণ মেরুতে কী হবে, বলরেখাগুলো এইভাবে প্রবেশ করবে। তাহলে আমরা কি দেখছি, যে একটা দণ্ডচুম্বক যদি নিই, তাহলে একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রে উত্তর মেরু দিয়ে বলরেখাগুলো কী হচ্ছে, নির্গত হচ্ছে, মানে এখান থেকে কি হচ্ছে, আউট হচ্ছে। আর দক্ষিণ মেরু যেটা হচ্ছে, সেখান থেকে বলরেখাগুলো কী হচ্ছে, ইন হচ্ছে। এটা হচ্ছে একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবার কথা হচ্ছে যে যদি আমরা মনে করো যে একটা প্রবাহ লুপ নিই, তাহলে প্রবাহ লুপ নিলে, ধরো এইটা আমি একটা বৃত্তাকার প্রবাহ লুপ নিলাম। তাহলে এই বৃত্তাকার প্রবাহ যে লুপটা নিয়েছি, সেই লুপের মধ্যে দিয়ে মনে করো এইভাবে যদি কারেন্ট প্রবাহিত হয়, মনে করো এই দিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা কি জানি যে যখনই একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তখন তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এবার তুমি দেখো, তোমাদেরকে যে ডান হাতের যে মুষ্টি নিয়ম তোমরা শিখেছো, সেই ডান হাতের মুষ্টি নিয়ম যদি অ্যাপ্লাই করো এই যে লুপটা যেটা আছে, সেই লুপের ক্ষেত্রে, মানে এই লুপটার নাম দিলাম মনে করো লুপ 1। তাহলে লুপ 1-এর ক্ষেত্রে যদি তুমি ডান হাতের মুষ্টি নিয়ম প্রয়োগ করো, তাহলে তুমি দেখবে যে এই দিক দিয়ে তড়িৎ যাওয়ার কারণে বলরেখাগুলো এই দিকে প্রবেশ করছে, এবং দেখবে ওই বিপরীত দিক দিয়ে বলরেখাগুলো কী হবে, বেরিয়ে যাবে। বলরেখাগুলো বিপরীত দিক দিয়ে কী হবে, বেরিয়ে যাবে। তাহলে আমরা কি জানি যে যেদিক দিয়ে বলরেখা প্রবেশ করবে, সেই দিকে তৈরি হবে একটা সাউথ পোল, আর যেদিক দিয়ে বলরেখাটা বেরিয়ে যাবে, তাহলে সেই দিকে তৈরি হবে কি, একটা নর্থ পোল। তার মানে একটা এই যে প্রবাহ লুপটা রয়েছে, সেই প্রবাহ লুপটাও কী করছে, একটা চুম্বকের মতো কিন্তু আচরণ করছে, তাই না? তো এইখানে দেখো, ডান দিকে দেখো 2.3 চিত্র, সেখানে দেখো দুটো ফিগার দেওয়া রয়েছে। একটা ফিগারে দেখতে পাচ্ছি, যদিও দুটো ফিগারে কারেন্ট একই দিকেই দেখানো রয়েছে, আমাদের একটাতে উল্টো দিকে দেখাতে হবে। তো মনে করো প্রথম যে ফিগারটা রয়েছে, সে প্রথম ফিগারে কারেন্টের ডিরেকশন তোমরা দেখতে পাচ্ছ এই দিক বরাবর। তাহলে এই দিকে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এর দুটো যে সাইড আছে, সেই দুটো সাইডে কোন ধরনের মেরু সৃষ্টি হবে, সেটা আমরা কী করে বুঝবো? তো দেখো, এই যে লুপটা রয়েছে, এই লুপে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহের যে ডিরেকশান আছে, সেই ডিরেকশান অনুযায়ী
তুমি যদি ডান হাতের মুষ্টি নিয়ম লাগাও তাহলে তুমি বুঝে যাবে যে কারেন্টটা কোন দিকে প্রবাহিত হচ্ছে। তবে আমি তোমাদেরকে সহজে জিনিসটাকে মনে রাখার জন্য আমি একটা জিনিস বলছি যে দেখো, কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবর যদি আমি এইভাবে যদি তীর চিহ্নটা দিই, তাহলে দেখো কারেন্ট যেদিকে প্রবাহিত হচ্ছে আমি এনের মাথায় দেখো তীর চিহ্নটাও সেভাবে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমি সামনের যে সাইডটা রয়েছে সেদিকে নর্থ পোল সৃষ্টি হবে এবং পিছনের যে সাইডটা থাকবে সেদিকে সাউথ পোল সৃষ্টি হবে। একই রকমভাবে দ্বিতীয় যে লুপটা রয়েছে সেটার ক্ষেত্রে যদি দেখো, তাহলে এখানে তুমি দেখবে যে কারেন্টের ডিরেকশানটা এসের মতো করে দেখাচ্ছে। দেখো তুমি যদি এইভাবে দেখো এসের মতো দেখাচ্ছে, তার মানে সামনের দিকে সৃষ্টি হবে সাউথ পোল এবং পিছনের দিকে সৃষ্টি হবে নর্থ পোল। এটা তুমি ইজিলি তোমার ওই যে ডান হাতের যে মুষ্টি নিয়ম আছে সেই নিয়মের সাহায্যে কিন্তু ইজিলি দেখতে পারো, সমস্যার কিছু নেই। ওকে, তো তাহলে আজকের মতো এটুকুই থাক। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে জায়গাটি রয়েছে এই চ্যাপ্টারের সেটা আলোচনা করব। থ্যাংক ইউ, বাই বাই।